আলো ঝলমলে ব্যস্ততম নগরী কলকাতা। চকচকে এই শহরে একদিন হঠাৎ করে নেমে আসছে অন্ধকার। একের পর এক খুন হতে থাকে তরুণী। তবে খুনের ধরনটা মোটেও সাধারণ ছিল না। টুকটুকে লাল শাড়ি পরিয়ে দেবীর বেশে খুন করা হচ্ছিল মেয়েগুলোকে। বহু বছর চেষ্টার পরেও পুলিশ কোনো কুল কিনারা করতে পারে না। ভয়ঙ্কর অদ্ভুত এই কেসের দায়িত্ব পড়েছিল কলকাতার সুপার কপের উপরে। কিন্তু তার বুদ্ধিমত্তাও যেন এই কালপ্রিটের সামনে ক্ষীণ হয়ে পড়েছে। কি ছিল এই খুনের রহস্য? কে করছিল এমন ভয়ঙ্কর কাজ? কেনই বা করছিল? আর এই সুপার কপ কি পারবে এই মাস্টারমাইন্ড খুনিকে খুঁজে বের করতে? এই সব প্রশ্নের উত্তর জানবো আমাদের আজকের গল্পে। বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত চালচিত্র মুভিটির কথা, যার প্রত্যেকটা মোড়ে থাকা সাসপেন্স আর টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দেবে। তাই চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। সঙ্গে আছি আমি নুসরাত জাহান। গল্পের শুরুতেই আমরা সুস্মিতা নামের একটা মেয়েকে অফিস ছেড়ে বাড়ি ফিরতে দেখি। বাসে করে আসার সময় তার পেছনে একটা অদ্ভুত লোক আসে। এরপর বাস থেকে নেমে যখন সে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিল, তখনও লোকটা তাকে ফলো করে। লোকটার মুখ ঢাকা ছিল, যে কারণে তার চেহারা দেখা যায় না। সুস্মিতা যখন বুঝতে পারে তাকে কেউ একজন ফলো করছে, তখন সে বেশ ঘাবড়ে যায়। একটা পর্যায়ে সে দৌড়ে গিয়ে তার বাড়ির সামনে রাখা সুর একের উপর থেকে চাবিটা খুঁজতে শুরু করে। বাইরের আওয়াজ শুনে সাথে সাথেই তার মা দরজা খুললে সুস্মিতা চমকে ওঠে, কারণ এই বাড়িতে সে একাই থাকত, আর তার মা তাকে না জানিয়েই হুট করে এখানে চলে এসেছে। অবশ্য মাকে কাছে পেয়ে তার ভয় অনেকটাই কমে যায়, আর ওই লোকটাও তাকে ফলো করা বন্ধ করে দেয়। তো সুস্মিতার মা তার জন্য খাবার নিয়ে এসেছিল। সুস্মিতা সেটা খেতে খেতে তার মার সাথে গল্প করতে থাকে। তাদের কথা থেকে জানা যায় সুস্মিতার মা তাকে বারবার বিয়ের জন্য কনভিন্স করার চেষ্টা করে, কিন্তু সুস্মিতা রাজি হয় না, কারণ কয়েক মাস আগে তার বয়ফ্রেন্ড অনিমেষের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু কোনো একটা কারণে সুস্মিতা নিজেই সেটা ভেঙে দেয়। তারপর থেকে সে আর বিয়ে করতে রাজি হয়নি। তো এসব কথাবার্তা বলে তার মা সেখান থেকে চলে যায়, আর সুস্মিতা মজা করে খাবার খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ে। ঠিক তখনই সেই অদ্ভুত লোকটা বাড়ির ভেতরে ঝুঁকে পড়ে। সুস্মিতা তার বাড়ির একটা চাবি বইয়ের সুর একের উপর রেখে দিত, যে কারণে সেই লোকটার বাড়িতে ঢুকতে খুব একটা কষ্ট হয় না। লোকটা ধীরে ধীরে সুস্মিতার কাছে এগিয়ে এসে হঠাৎ একটা স্টিলের রড দিয়ে তার উপর অ্যাটাক করে। সে রাতেই বিষয়টা পুলিশের কান পর্যন্ত পৌঁছায়। তখন তারা সিনিয়র অফিসার কনিষ্কে দ্রুত ক্রাইম স্পটে আসতে বলে। তা এত রাতে কনিশ বাইরে যাচ্ছে দেখে তার ওয়াইফ মিলে একটু বিরক্ত হয়, কিন্তু কনিশের টিমমেট বিশ্ব তাকে জানিয়েছিল এমন কেস নাকি তারা এর আগে কখনোই দেখেনি। তাই সময় নষ্ট না করে সে ওই রাতেই রওনা হয়ে যায় ক্রাইম স্পটে। সেখানে গেলে তার আরেক টিমমেট রিতেশ তাকে জানায় ভেতরের অবস্থা খুব খারাপ। তাই সে কনিশকে সাবধান করে দেয় যে মূলত রিতেশ ছেলেটা কয়েক মাস আগেই আইপিএস পরীক্ষায় পাশ করেছে, পুলিশে জয়েন করেছে। তাই সে জানত না কনিষ্ক এমন বাজে এবং কঠিন কেস এর আগেও অনেক দেখেছে এবং সলভ করেছে। এই কারণেই তাকে কলকাতার সুপার কপ নামে ডাকা হয়। তো কনিষ্ক ভেতরে ঢুকে সেখানকার অবস্থা দেখে আসলে একটু অবাক হয়। পুরো ঘর এলোমেলো এবং পুরো ঘরেই রক্ত। এরপর সে একটু সামনে গেলেই দেখতে পায় সুস্মিতার বডিটাকে পেরেক দিয়ে দেওয়ালের সাথে গেঁথে রাখা হয়েছে, কিছুটা ক্রুশবিদ্ধ যিশুর মতো। তার পরনে ছিল লাল বেনারসি শাড়ি, গলায় ছিল রজনীগন্ধার হার, আর মাথায় ছিল রক্তের সিঁদুর। এসব দেখে কনিষ্ক ভীষণ ভয় পেয়ে যায়। তার প্যানিক অ্যাটাক শুরু হয়। অতীতের কিছু ঝাপসা স্মৃতি মনে পড়তে থাকে তার। সে মনে মনে নিজেকে বোঝাতে থাকে এটা আগের বারের সেটা নয় তো। কি এমন হয়েছিল অতীতে? আর তার মতো একজন সাহসী অফিসার কেন সুস্মিতাকে দেখে এতটা ভয় পেয়ে গেল? তার উত্তর আমরা পরে জানতে পারব। কিছুক্ষণের মধ্যেই সে নিজেকে সামলে সুস্মিতার ডিটেলস জিজ্ঞেস করে। তখন রিতেশ জানায় সুস্মিতা ওই ভাড়া বাড়িতে একাই থাকতো। বাড়িওয়ালারা একটু দূরে তাদের আরেকটা বাড়িতে থাকে। রাতে হঠাৎ তাদের কাছে একটা অচেনা নম্বর থেকে কল আসে। লোকটা বাড়িওয়ালাকে সুস্মিতার ফ্ল্যাটে গিয়ে একটু চেক করতে বলে। বাড়িওয়ালা তখন কৌতূহলবশত সুস্মিতার ফ্ল্যাটে এসে তার এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে জানায়। বলা বাহুল্য যে কলটা খুনিরই ছিল, আর বাকিটা তো আমরা এতক্ষণে দেখলামই। তো কনিষ্ক চাচ্ছিল না সুস্মিতার বাবা মা তাদের মেয়েকে এই অবস্থায় দেখুক। তাই সে তার এক সিনিয়র টিমমেট নাসিরকে সুস্মিতার বাড়িতে গিয়ে খবরটা জানাতে বলে। সাথে রিতেশকেও যেতে বলে। রিতেশরা তার কথা মতো সুস্মিতার বাড়িতে গিয়ে খবরটা জানিয়ে আসে। ততক্ষণে সুস্মিতার নিউজটা ব্রেকিং নিউজে পরিণত হয়েছে। সেই সাথে পুলিশ সুস্মিতা এবং অনিমেষের বিষয়টাও জেনে গিয়েছে। এরই মাঝে ক্রাইম স্পটে তোলা ছবিগুলো তাদের হাতে পৌঁছে যায়। ছবিগুলো দেখার সময় একটা অদ্ভুত বিষয় চোখে পড়ে নাসিরের। সে কনিষ্ককে বলে এটা নিশ্চয়ই আগের সেটা, কিন্তু কনিষ্ক কথা কেটে দিয়ে বলে না না, এটা সেটা না, এখানে তো মাথার উপর সোফার ফ্রেম ব্যবহার করা হয়েছে। তাই নাসির আর কথা বাড়ায় না। এমন সময় বিশ্ব বলে খুনি নিশ্চয়ই লম্বা চওড়া আর শক্তিশালী কেউ হবে, না হলে একটা মানুষকে এভাবে তুলে দেওয়ালের সাথে আটকানো কোনোভাবেই সম্ভব না। ঘটনাক্রমে অনিমেষও বেশ লম্বা চওড়া ছিল, তাই কনিষ্কের সন্দেহ হচ্ছিল নিশ্চয় অনিমেষ প্রতিশোধ নেওয়ার জন্য সুস্মিতার এই অবস্থা করতে পারে। কিন্তু রিতেশ বলে 7 মাস আগেই তাদের ব্রেকআপ হয়েছে, তাহলে এতদিন পর সে কেন করবে এরকম?
হয়তো আমরা ভুল পথে এগোচ্ছি। সেটা শুনে কনিষ্ক একটু ঠাট্টা করে বলে, ছোট মানুষ তো, তাই হয়তো জানে না আসল অপরাধী ধরা না পড়া পর্যন্ত আমাদের কাছে সবাই অপরাধী। রিতেশ তখন আর কোনো কথা বাড়ায় না। এরপর কনিষ্ক বিশ্বকে পাঠিয়ে দেয় অনিমেষকে তুলে আনতে, সাথে রিতেশকেও পাঠায়, যাতে তারও কিছু এক্সপিরিয়েন্স হয়। শুধু পড়াশোনায় ভালো হলেই তো হবে না, পুলিশকে বাস্তবে একটু কঠোর এবং চালাক হতে হবে। তো তারা চলে যাওয়ার পর নাসির কনিষ্ককে বলে, আমি কি একবার গিয়ে ওর সাথে দেখা করে আসব? কনিষ্ক তার কথায় রাজি হলে নাসির চলে যায় কারোর সাথে দেখা করতে। কিন্তু লোকটা কে সেটা জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। সেই রাতে বাড়ি ফেরার পরেও কেসের বিষয়টা নিয়ে কনিষ্কের মুড খারাপ ছিল, তাই মিলি তাকে তার মন খারাপের কারণ জিজ্ঞেস করতে না করতেই সে ক্ষেপে যায়। তাদের দুজনের মধ্যকার সম্পর্কটা এমনিতেও খুব একটা ভালো না, তার উপর আবার দুজনের কাজ নিয়েও সবসময় খুঁটিনাটি দ্বন্দ্ব লেগেই থাকে। মিলি ছিল জার্নালিস্ট আর কনিষ্ক পুলিশ, তো এই দুই প্রফেশনের মধ্যে যে সবসময় ছোটোখাটো দ্বন্দ্ব বেঁধে থাকে এটা তো আমরা সবাই জানি। তো এরপর রিতেশ চলে যায় তার গার্লফ্রেন্ড পূরবীর সাথে দেখা করতে। খুব দ্রুতই তাদের বিয়ে হওয়ার কথা। সেখানে রিতেশের মনটা খারাপ দেখে পূরবী জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন রিতেশ বলে, তেমন কিছু না, তবে কখনো টিম আকারে কাজ করিনি তো তাই একটু অদ্ভুত লাগছে। আমি নিজের যোগ্যতায় আইআইটি এবং আইপিএস এর পরীক্ষায় ফার্স্ট হয়েছি, কখনো কারো সাহায্য নেইনি, তাই ভেবে নিয়েছিলাম এই কেসটা হয়তো আমার, কিন্তু এখানে দেখছি সিনিয়ররা আমাকে পাত্তাই দিচ্ছে না। তাছাড়া রিতেশ জুনিয়র হওয়াতে তাকে যার আন্ডার এস্টিমেট করছে, যারা কেউই রিতেশের মতো এতটা কোয়ালিফাইড না। মূলত এসব কথা ভেবেই তার মনটা খারাপ। তখন পূরবী তাকে জড়িয়ে ধরে বলে, তুমি চিন্তা করো না, একটা সময় ঠিক হয়ে যাবে। অন্যদিকে নাসির সেদিন একটু দেরি করে বাড়িতে ফেরাতে তার মেয়ের কেয়ারটেকার তার সাথে ঝগড়া শুরু করে। সে নাসিরকে স্পষ্ট জানিয়ে দেয় কালকে থেকে আর সে ওই বাড়িতে ডিউটি করতে পারবে না, প্রয়োজনে তার মেয়ে খেয়াল নাসিরকেই রাখতে হবে। আসলে নাসিরের ফুটফুটে মেয়ে পুতুল একজন স্পেশাল চাইল্ড, তার মা বেঁচে নেই, তার কাজের কারণে নাসির তাকে ঠিকভাবে সময় দিতে পারে না, তাই সে একজন আয়া ঠিক করেছিল। এর আগে অবশ্য বেশ কয়েকজন আয়া এভাবেই ছেড়ে গেছে, কিন্তু নাসিরের এই ক্ষেত্রে কিছুই করার নেই, কারণ সে তার মেয়েকে নিজের থেকেও বেশি ভালোবাসত। বাবা দেরি করে বাড়িতে ফেরায় পুতুল তার উপর খুব অভিমান করেছে, তাই নাসির তার কাছে গিয়ে বলে, আর মাত্র 6টা মাস বাকি, তারপর আমি সবসময় তোমার সাথেই থাকব। সেটা শুনে পুতুল খুব খুশি হয়ে যায়। আসলে আর 6 মাস পরেই নাসির রিটায়ারমেন্টে যাবে, তাই সে অধীর আগ্রহ দিয়ে শুনছিল কবে সে তার মেয়েকে তার সবটা সময় দিতে পারবে। আরেকদিকে বিশ্ব রেড লাইট এরিয়ায় তার নিষ্কৃত শুরু করে, যেখানে সেখানে যাওয়া আসা আর রোজকার কাজ তার। তবে সবার কাছে সে যেত না। জবা নামের মেয়েটার সাথে পরিচয় হওয়ার পর থেকে শুধুমাত্র তার কাছেই যায়। যাই হোক, পরদিন সকাল হতে না হতেই অনিমেষকে তুলে আনা হয় পুলিশ কাস্টডিতে, কিন্তু কনিষ্ক তাকে জিজ্ঞাসাবাদ না করে দূর থেকে শুধু অবজার্ভ করে। সেটা দেখে রিতেশ জিজ্ঞেস করে, আমরা কেন অপেক্ষা করছি? কনিষ্ক বলে, সবুরে মেয়া ফলে। তখন রিতেশ বলে, আমার মনে হয় না অনিমেষ এসবের সাথে জড়িত, আমি ওর কল রেকর্ড এবং বাকি ডিটেলস চেক করছি। ব্রেকআপ হওয়ার পর থেকে সুস্মিতার সাথে ওর কোনো যোগাযোগ নেই, কিন্তু কনিষ্ক এটা মানতেই পারছিল না যে সুস্মিতার কেসে অনিমেষের হাত নেই, তাই সে রিতেশকে ভুল প্রমাণ করার জন্য সরাসরি অনিমেষকে জেরা করতে শুরু করে। তখন অনিমেষ জানায় সে সুস্মিতার ব্যাপারে কিছুই জানে না, অন্য সবার মতোই টিভি নিউজ থেকে সুস্মিতার মার্ডারের বিষয়ে জেনেছে। তবুও কনিষ্ক সেটা বিশ্বাস করে না। সে অনিমেষের ব্রেইন নিয়ে খেলতে শুরু করে, তাকে মার্ডারের দিনের গল্পগুলো শুনিয়ে ভয় পাইয়ে দেয়, যাতে সে ভয়ে সে আসল সত্যিটা স্বীকার করে নেয়। অনিমেষ তার কথাগুলো শুনে ভয় পায় ঠিকই, তবে নিজে কিছু বলার আগেই হঠাৎ বিশ্ব এসে কনিষ্ককে জানায় সুস্মিতার মতো আরও একটা মার্ডার হয়েছে। কথা শুনে এবার কনিষ্ক ভীষণ টেনশনে পড়ে যায়। সে উপলব্ধি করতে পারে রিতেশকে ভুল প্রমাণ করতে গিয়ে সে নিজেই ভুল করছিল, তাই সে অনিমেষকে ছেড়ে দিতে বলে সোজা চলে যায় দ্বিতীয় ক্রাইম স্পটে। সেখানে গিয়ে দেখে ঠিক একইভাবে আরও একটা মেয়েকে খুন করা হয়েছে, কিন্তু এবারের মেয়েটাকে দেখে কনিষ্ক নিজেকে ধরে রাখতে পারে না। সে আতঙ্কটা সে মনের মধ্যে লুকিয়ে রাখতে চেয়েছিল, যেটা দেখে সে পালিয়ে বেড়াচ্ছিল, সেটাই হঠাৎ করে তার কাঁধে চেপে বসে। তার ওই অবস্থা দেখে নাসির তাকে সামলায়। এদিকে বিশ্ব আর রিতেশ কনিষ্কর এই অদ্ভুত অবস্থা দেখে বেশ কনফিউজড হয়ে যায়। তখন কনিষ্ক হাঁপাতে হাঁপাতে নাসিরকে বলে, ভাই তুমি ঠিকই বলেছিলে, এটা সেটাই, কনিষ্কর অবস্থা মোটেও ভালো ছিল না। তাই নাসির তাকে বাড়িতে গিয়ে একটু রেস্ট করতে বলে, ইনভেস্টিগেশনের বিষয়টা সে আর বাকিরা মিলে সামলে নেবে। সেটা শুনে কনিষ্ক কোনো মতে তার বাড়িতে ফিরে আসে। তার ওই অবস্থা দেখে মিলিও ভয় পায়। সে দৌড়ে গিয়ে কনিষ্কের এনজাইটির ওষুধগুলো নিয়ে আসে, কিন্তু আনফর্চুনেটলি সেগুলো শেষ, কারণ বেশ কয়েকদিন যাবৎ তার কোনো ওষুধের প্রয়োজন পড়েনি। তাই মিলি তখন ঔষধ বাদ দিয়ে কনিষ্কর পাশে গিয়ে বসে তাকে একটু রিল্যাক্স ফিল করানোর চেষ্টা করে। অন্যদিকে বিশ্ব আর রিতেশ নাসিরকে একা পেয়ে তার কাছ থেকে কনিষ্কের এই সব অবস্থার রহস্য জানতে চায়। নাসির প্রথমে তাদেরকে বিষয়টা শেয়ার করতে চাচ্ছিল না, কিন্তু তাদের দুজনের জোড়াজুড়িতে তাকে বাধ্য হয়ে সবকিছু বলতে হয়। আসলে 12 বছর আগে কনিষ্ক যখন নতুন নতুন পুলিশে জয়েন করেছে, তখন তার কাছে একটা অদ্ভুত কেস আসে। যদিও সে টপ র্যাঙ্ক করা স্টুডেন্ট ছিল, কিন্তু এই কেস সলভ করতে গিয়ে তার সব থিওরি পানিতে ভেসে যায়।
কেসটা এতই জটিল আর অদ্ভুত ছিল যে সেটা কনিষ্ককে একেবারে বদলে দেয়। সে একটা নতুন মানুষ হয়ে ওঠে। এই কেসে একজন সাইকো খুনি একইভাবে কম বয়সী মেয়েদেরকে হত্যা করে তাদের গলায় মালা আর সিঁথিতে সিঁদুর পরিয়ে ঝুলিয়ে রাখত আর তাদের মাথার পেছনে সাজিয়ে রাখত একটা চালচিত্র। আগে বলে রাখি, এটা কিন্তু চলচ্চিত্র নয়, চালচিত্র। আমি নিজেই কনফিউজ হয়ে গিয়েছিলাম, তাই একটু ক্লিয়ার করে দিলাম। মূলত দুর্গা বা কালীপুজোর সময় দেবীর মূর্তির ব্যাকগ্রাউন্ডে যে বড় সাইজের ফ্রেম সাজানো থাকে সেটাকে বলে চালচিত্র। তো কনিষ্ক যতই কেসটার গভীরে যাওয়ার চেষ্টা করে ততই সেটা আরও বেশি পেঁচিয়ে যায়। একটা পর্যায়ে কিছু তথ্য প্রমাণের ভিত্তিতে সে এক প্রফেসরকে অ্যারেস্ট করে, কিন্তু পরে জানা যায় ওই লোকটা আসলে খুনি না। পরবর্তীতে আসল খুনি ধরা পড়ার পর সবার মধ্যেকার আতঙ্ক দূর হয়, সেই সাথে কনিষ্ক প্রমোশনও পায়। কিন্তু এত বছর পর আবারও সেই একই আঙ্গিনে খুন হতে শুরু করেছে, তাই বিশ্ব মনে করে নিশ্চয়ই আগের খুনি আবারও ফিরে এসেছে। কিন্তু নাসির বলে সেটা সম্ভব না, কারণ আগের খুনি এখনও মেন্টাল হসপিটালেই ভর্তি। তখন রিতেশের মাথায় একটা থিওরি আসে, যেহেতু আগের খুনি হসপিটালে বন্দি, তার মানে নতুন করে কেউ একজন ওই খুনির প্যাটার্নগুলো ফলো করে খুন করে যাচ্ছে। এটাকে সহজ কথায় কপিক্যাট কিলারও বলা যায়। নাসিরের কাছে তার এই থিওরিটা বেশ ভালো লাগে, কিন্তু সে ভয় পাচ্ছিল আবারও কি তাহলে আগের মতো একের পর এক 15টা খুন হতে চলেছে। সেটা শুনে রিতেশ বলে, না, তার আগে আমরা ওই কালপ্রিটকে ধরে ফেলব। তখন নাসির হেসে বলে, আমার হাতে কিন্তু বেশি সময় নেই, এর মধ্যেই কিন্তু ধরতে হবে। তখন রিতেশ খুব কনফিডেন্সের সাথে বলে, অবশ্যই। এদিকে এই খুনগুলো আবারও কনিষ্কের রাতের ঘুম কেড়ে নেয়। সে কোনোভাবেই কালপ্রিটের কোনো ক্লু পাচ্ছে না। মারা যাওয়া দুটো মেয়ের মধ্যে কোনো কমন বিষয়ও নেই। তার আলাদা জায়গায় চাকরি করতো, আলাদা এলাকায় থাকতো, এমনকি পড়াশোনাও করেছে আলাদা জায়গা থেকে। কনিষ্ক বুঝে উঠতে পারছিল না ওই খুনি বেছে বেছে এদের দুজনকেই কেন টার্গেট করলো। তখন রিতেশ হঠাৎ জিজ্ঞেস করে, আগেরবার খুনি কিভাবে টার্গেট সিলেক্ট করতো। কথাটা শুনে কনিষ্ক একটু সন্দেহের চোখে নাসিরের দিকে তাকায়। সে বুঝে গিয়েছিল নাসির এই বিষয়টা তাদেরকে জানিয়েছে, তবে এখানে তো লুকানোর মতো কিছুই নেই, তাই সে আর বিষয়টা নিয়ে মাথা ঘামায় না। শুধু নাসিরকে জিজ্ঞেস করে, তুমি কি ভুবনের সাথে সরাসরি দেখা করেছো? ভুবন হচ্ছে গতবারের আসল খুনি, যে এখন মেন্টাল হসপিটালে বন্দি। তো নাসির জানায় সে সরাসরি দেখা করেনি, শুধুমাত্র রেজিস্টার থেকে তার নাম চেক করে ফিরে এসেছে। এটা শুনে কনিষ্কের মনে একটু খটকা লাগে। তাহলে কি ভুবন কোনোভাবে হসপিটাল থেকে পালিয়ে গিয়েছে? এই ব্যাপারটা শিওর হওয়ার জন্য সে পরদিনই রিতেশকে সঙ্গে নিয়ে চলে যায় হসপিটালে। সেখানে যাওয়ার পর ফাইনালি তাদের সাথে ভুবনের দেখা হয়। কনিষ্ক তখন বুঝতে পারে এই কাজগুলো ভুবন করেনি, তাহলে কে করেছে? এটা জানার জন্য সে ভুবনকে কিছু প্রশ্ন করতে চায়, কিন্তু ভুবন লোকটা ভীষণ ঘাড়তারা। সে কনিষ্ককে বলে, তোমরা আমার কাছ থেকে পরামর্শ নিতে এসেছো, সেটা আগে বলবে না? পরের বার আসার সময় অবশ্যই বিরিয়ানি নিয়ে আসবে, না হলে আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না। কনিষ্ক সেটা শুনে বেশ বিরক্ত হয়, কিন্তু ভুবন সেটার তোয়াক্কা না করে সেখান থেকে চলে যায়। কনিষ্ক বুঝতে পারছিল না কিভাবে তাকে আটকাবে। এমন সময় রিতেশ পকেট থেকে সিগারেট বের করে তাকে অফার করে, আর সিগারেট পেয়ে ভুবন তাদের প্রশ্নের উত্তর দিতে রাজি হয়ে যায়। তখন রিতেশ তার সামনে রিসেন্ট হওয়া মার্ডারগুলোর ছবি দেখালে ভুবন এক পলক সেগুলো দেখে বলে ওঠে, জানো এগুলো কি? এগুলো হচ্ছে আমার লিগেসি, আমার পরম্পরা এবং আভিজাত্য। কথাগুলো শুনতে একটু অদ্ভুত শোনালেও সাইকো কিলারদের জন্য কিন্তু ব্যাপারটা খুবই কমন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা নিজেদের আত্মতৃপ্তির জন্য অথবা ফেমাস হওয়ার জন্য এই ভয়ঙ্কর কাজগুলো করে থাকে। সেখানে ভুবনের মতো একজন লোক যদি কোনো কিছু না করে এমন ক্রেডিট পেয়ে যায়, তাহলে তো সে খুশি হবেই। তো রিতেশ তাকে জিজ্ঞেস করে, এটা কি তোমার পরিচিত কেউ করতে পারে? ভুবন বলে, না, এটা আমার পরিচিত না। এটা ছাড়া সে খুনের প্যাটার্নগুলো সম্পর্কে আর কিছুই বলতে চায় না, শুধু এটা ওটা বলে হেয়ালি করতে থাকে। আর সেটা শুনে কনিষ্কের মাথা গরম হতে থাকে। একটা পর্যায়ে ভুবন সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু পরে আবার হঠাৎ কি মনে করে ফিরে এসে বলে, আমি ধরিয়ে দিলে কি তোমরা ধরতে পারবে? তার কথাগুলো শুনে কনিষ্কদের মনে কৌতূহল জাগে। ভুবন তখন বলে, শাড়ি আছে কিন্তু এক শাড়ি নয়, মালা আছে কিন্তু একই মালা নয়, নারী কারো কাছে দেবী আর কারো কাছে দৈত্যা। রিতেশ তার কথার মাথামুন্ডু কিছুই বোঝে না, কিন্তু কনিষ্ক ঠিকই আসল বিষয়টা ধরতে পারে। এরপর তারা দুজন একটা রেস্টুরেন্টে খেতে যায়। সেখানে কনিষ্ক রিতেশকে বলে, সিগারেটটা দিয়ে খুব ভালো করেছো। তখন রিতেশ হতাশ হয়ে বলে, তাতে লাভটা কি হলো? কিছুই তো বলল না। কনিষ্ক তখন হেসে বলে, অনেক কিছুই বলেছে। সেটা শুনে রিতেশ একটু কনফিউজড হয়ে যায়। এরপর কনিষ্ক তাকে নিয়ে অফিসে ফিরে আসে। এরপর সবার সামনে আসল বিষয়গুলো ডিসকাস করতে শুরু করে। মূলত খুনি ভুবনের খুনের প্যাটার্নটা কপি করছে না, সেই খুনের আঙ্গিকে নতুন করে নতুন কারণে খুনগুলো করছে। তার কথা শুনে সবাই অবাক হয়। তখন কনিষ্ক তাদেরকে বুঝিয়ে বলে যে ভুবনের বেলায় মেয়েগুলোকে লাল পেরে সাদা শাড়ি আর জবা ফুলের মালা পরিয়ে দেবীর রূপ দেয়া হতো, আর এক্ষেত্রে মেয়েগুলোকে লাল টকটকে বেনারসি শাড়ি আর রজনীগন্ধার মালা পরিয়ে নতুন বউয়ের রূপ দেয়া হয়েছে। তাছাড়া রক্ত দিয়ে মাথায় সিঁদুর দেওয়ার বিষয়টাও ভুবনের বেলায় ছিল না। তার মানে এই খুনি মেয়েদেরকে দেবী নয়, দৈত্যা অর্থাৎ বিবাহিত মহিলা হিসেবে প্রেজেন্ট করতে চাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মেয়েগুলো তো ম্যারিড ছিল না, তাহলে তাদেরকে বিবাহিত বানানোর পেছনে কারণটা কি? সেখান থেকেই কনিষ্করা মার্ডারগুলোর আরও একটা কমন পয়েন্ট খুঁজে পায়।
জানা যায় মারা যাওয়া মেয়েগুলোর মধ্যে দুজনেরই রিসেন্টলি বিয়ে ভেঙে গিয়েছিল, অর্থাৎ খুনি এমন মেয়েদের টার্গেট করে যারা নিজেরাই নিজেদের বিয়ে ভেঙেছে। সেই ধারণা অনুযায়ী কনিষ্ক তার পুরো টিমকে নিয়ে শহরের সবগুলো ম্যারেজ হল থেকে ওই মেয়েদের লিস্ট বের করতে শুরু করে যারা রিসেন্টলি তাদের বিয়ে ভেঙেছে। এসব কাজের ভিড়ে রিতের সুযোগ বুঝে তার নিজের বিয়ের জন্য হল বুক করে ফেলে। পুরবী বিষয়টা শুনে ভীষণ খুশি হয়। এদিকে সারাদিনের দৌড়ঝাঁপ শেষ করে নাসির বাড়ি ফিরে পুতুলকে বলে, মা আমি তো বাইরে থাকি, তোমার খেয়াল রাখতে পারি না, তুমি কি কিছুদিন তোমার পিসির বাড়িতে থাকবে? তখন পুতুল বলে, তোমাকে ছাড়া আমার এক মুহূর্তও ভালো লাগে না বাবা। সেটা শুনে নাসিরের মনটা খারাপ হয়ে যায়। সে বলে, একটা সময় তো আমি থাকবো না, তখন তোমার কি হবে সেটাও তো ভাবা দরকার। সেটা শুনে পুতুল বলে, তুমি চিন্তা করো না, তোমার যাওয়ার আগেই আমি চলে যাব। আমি তো কিছুদিনের মেহমান, কিন্তু তার আগে আমাকে ঘাট থেকে নামানোর চেষ্টা করো না। তখন নাসির আর কথা বাড়ায় না। অন্যদিকে বিশ্ব চলে যায় জবার কাছে, কিন্তু সেখানে গিয়ে তাকে অন্য একটা লোকের সাথে দেখে বেচারার মন ভেঙে যায়। সে বাইরে বসে জবার জন্য ওয়েট করে। কিছুক্ষণ পর জবা এসে তার সামনে বসে। তখন বিশ্ব হঠাৎ তাকে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে থাকবে? আমি তোমাকে নিয়ে যাব, তোমাকে অন্য কারোর সাথে দেখলে আমার ভালো লাগে না। জবা তার কথা শুনে বেশ অবাক হয়। তার কাজই তো মানুষকে খুশি করা, কিন্তু বিশ্ব চাচ্ছিল না সে আর এই কাজ করুক। তবে এই বিষাক্ত গলিতে থাকতে থাকতে জবার অভ্যাস হয়ে গেছে, আর এই অভ্যাস কাটানো মোটেও সহজ না। তাই সে চুপচাপ সেখান থেকে উঠে চলে যায়, আর বিশ্ব মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। পরদিন খাবার টেবিলে বসে গল্প করতে করতে মিলি কনিষ্ককে জানায় সে প্রেগনেন্ট, কিন্তু কথাটা শুনে খুশি হওয়ার বদলে কনিষ্কর মুড অফ হয়ে যায়। সে সরাসরি জিজ্ঞেস করে, অ্যাবর্শন করাতে চাচ্ছ? সেটা শুনে মিলির মুখটা কালো হয়ে যায়। আসলে বছর কয়েক আগেও সে একবার প্রেগনেন্ট হয়েছিল। কনিষ্ক তখন বাচ্চাটা রাখতে চাইলেও মিলি রাজি হয়নি, কারণ সে সময় সে ক্যারিয়ারে ফোকাস করতে চেয়েছিল। তাই সেই সময়কার অভিমান আজও কনিষ্ক নিজের মনে পুষে রেখেছে, আর এই বিষয়টা নিয়ে তাদের সম্পর্কে জটিলতাগুলো বেড়ে গেছে। যাই হোক, কনিষ্কের পুরো টিম মিলে খোঁজখবর নিয়ে এমন 6 জন মেয়ের নাম বের করে যারা নিজেই নিজেদের বিয়েটা ভেঙেছে। তাদের মধ্যে অলরেডি 2 জন মারা গেছে। তাই কনিষ্করা 4 জন এবার ওই 4টা মেয়েকে 24 ঘন্টা ফলো করার ডিসিশন নেয়। প্ল্যান অনুযায়ী 4 জন আলাদা আলাদাভাবে 4টা মেয়ের উপর নজর রাখতে শুরু করে। নাসির যখন ডিউটিতে ব্যস্ত ছিল তখন নাসিরের মেয়ে পুতুল নাসিরকে ভিডিও কল করে। নাসির পুতুলকে বলে, তুমি এখন ঘুমিয়ে পড়ো, তখন আমরা একসাথে ব্রেকফাস্ট করব, বাড়িতে যাব যখন সকালবেলা। পুতুল রাগ করে বলে, আগে আমরা একসাথে ডিনার করতাম, এখন আর সে সময় হয় না তোমার, এভাবে ধীরে ধীরে তুমি আমাকে একেবারে ভুলে যাবে। নাসির পুতুলকে বুঝিয়ে বলে, আমি একটা ইম্পর্টেন্ট কেস নিয়ে কাজ করছি, কেসটা তো মাঝপথে ছেড়ে দিতে পারবো না। পুতুল বলে, কিন্তু তুমি তো আমাকে মাঝপথে ছেড়ে দিয়েছ। তখন নাসির পুতুলকে বলে, ঠিক আছে, আমি তোমার কনিষ্ক আঙ্কেলকে বলবো যেন কাল আমাকে ছুটি দেয়, কাল আমরা পুরো দিন একসাথে কাটাবো। পুতুল নাসিরকে প্রমিস করতে বলে। নাসির প্রমিস করে। নাসির যে মেয়েটাকে ফলো করছিল সেই মেয়েটাকে বাড়ির ভেতরে ঢুকতে দেখে নাসির কলটা কেটে দিয়ে মেয়েটার পেছন পেছন বাড়ির ভেতরে চলে যায়। কিন্তু বাড়ির ভেতরে ঢোকা মাত্র নাসির মেয়েটার মৃতদেহ দেখতে পায়। এই এত অল্প সময়ের মধ্যে কিলার মেয়েটাকে মেরে ফেলেছে। নাসির টিমের বাকি মেম্বারদেরকে কল করতে শুরু করে, কিন্তু কেউই তার কল রিসিভ করে না। একটু পরেই কনিষ্ক নাসিরকে কল ব্যাক করে। নাসির কল রিসিভ করে কনিষ্ককে মেয়েটার মার্ডারের ব্যাপারে বলতেই যাবে, ঠিক ওই মুহূর্তে কিলার নাসিরের মাথায় সজোরে আঘাত করে। ফোনের অপর প্রান্ত থেকে কনিষ্ক শুধু সাউন্ড শুনতে পায়। সে দ্রুত সেখানে চলে আসে, কিন্তু তার আগেই কিলার নাসিরকে মেরে ফেলেছে। ক্রাইম সিন পর্যবেক্ষণ করে কনিষ্ক কল্পনা করে কিলার কিভাবে নাসিরকে মেরেছে। নাসিরের মাথায় আঘাত করার পর নাসির মেঝেতে পড়ে গিয়েছিল। সে কোনো রকম নিজেকে সামলে উঠে বসে। এরপর নিজের পিস্তল বের করে কিলারকে খুঁজতে শুরু করে, কিন্তু কিলার আবারও নাসিরকে আঘাত করে। নাসির কিলারকে পাল্টা আঘাত করার চেষ্টা করে, কিন্তু নাসির আহত হওয়ায় কিলারের সাথে পেরে ওঠে না। খুব নির্মমভাবে আঘাত করতে করতে নাসিরকে হত্যা করে কিলার। নাসিরের রক্তে পুরো ফ্লোর ভিজে গেছে। কনিষ্ক অনুধাবন করতে পারে নাসির কতটা কষ্ট পেয়ে মারা গেছে। এরপর কনিষ্ক খেয়াল করে কিলার তার থার্ড ভিকটিম অর্থাৎ এই মেয়েটাকেও একইভাবে দেওয়ালে টাঙিয়ে রেখেছে। পরদিন সকালে কনিষ্ক নাসিরের মেয়ের সাথে দেখা করতে যায়। পুতুল কনিষ্ককে দেখে বলে, আমি জানি তুমি কেন এসেছো, কিন্তু আমি তোমার কোনো কথা শুনবো না। আমি আমার বাবাকে 24 ঘন্টা আমার পাশে চাই। পুতুল ভেবেছে কনিষ্ক নাসিরকে ছুটি দিতে পারবে না, এই কথাটা বলতে এসেছে। তখন কনিষ্ক পুতুলকে বলে, তোমার বাবা বেঁচে নেই, কাল রাতে একটা ক্রিমিনালকে ধরতে গিয়ে তার মৃত্যু হয়েছে। পুতুল বলে, আমার বাবা প্রমিস করেছিল আমার কাছে আসবে। কনিষ্ক পুতুলকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার বাবা হিরোর মতো মৃত্যুবরণ করেছে, সে একজন সত্যিকারের হিরো। পুতুল অভিমান করে বলে, ভালোই হয়েছে বাবা মারা গেছে, আমি তো একটা অসুস্থ মানুষ, আমার জন্য বাবাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, বাবা মরে গিয়ে আমার যন্ত্রণা থেকে বেঁচে গেছে। পুতুলের সমস্ত অভিমান মাখা কথার কোনো জবাব দিতে পারে না কনিষ্ক। কনিষ্ক চুপচাপ নিজের বাড়িতে ফিরে যায়। কনিষ্ক তার স্ত্রী মিলিকে বলে, আমার জন্য আজ নাসিরের মৃত্যু হয়েছে। নাসির মৃত্যুর আগে আমাকে কল করেছিল, কিন্তু আমি সেটা রিসিভ করতে পারিনি। মিলি বলে, এটাই হয়তো নাসিরের ভাগ্য ছিল। কনিষ্ক বলে, নাসিরের মেয়েটার এখন কি হবে? ওর তো এই পৃথিবীতে আর কেউ থাকলো না। নাসিরের রিচার্ড মেয়েটার আর মাত্র 6 মাস বাকি ছিল।
নাসির তার মেয়ের সাথে পুরোপুরিভাবে সময় কাটানোর জন্য দিন গুনছিল। তার আগে আমি নাসিরকে শেষ করে দিলাম। আমি আমার পুরো জীবনে অসংখ্যবার ভুল করেছি। অনেক মানুষের জীবন আমার কারণে নষ্ট হয়েছে। মিলি কনিষ্ককে চুপ করতে বলে। কনিষ্ক বলে, আমি তো তোমার সাথেও খারাপ করেছি। কত বছর পর তুমি মা হতে যাচ্ছ, তুমি কতটা আনন্দ দিয়ে আমাকে খবরটা জানিয়েছিলে, কিন্তু আমি কি করেছি? আমি তোমাকে আমার ইগো দেখিয়েছি। এরপর কনিষ্ক বলে, চলো আমরা বাচ্চাটাকে পৃথিবীতে নিয়ে আসি। আমরা দুজন মিলে আমাদের সন্তানকে আদর আর ভালোবাসা দিয়ে বড় করব। এই ভালোবাসা আমাদের দুজনকার মধ্যকার বন্ধন শক্ত করবে। কনিষ্ক এবং মিলির মধ্যে যত মনোমালিন্য ছিল সব এক নিমেষে শেষ হয়ে যায়। দুজন ভালোবাসে একে অপরকে আলিঙ্গন করে। অন্যদিকে রিতেশ তার গার্লফ্রেন্ড পূরবীর বাবা মায়ের সাথে কথা বলতে তার বাড়িতে যায়। পূরবীর বাবা মা রিতেশকে বলে, নাসিরের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা সত্যি অনেক ভয়ানক। এই ঘটনার কারণে পুলিশ পেশাটার উপর আমাদের আস্থা একেবারে চলে গেছে। পুলিশ পেশাটা আমাদের কাছে আর একদম নিরাপদ না। আমাদের চিন্তা হচ্ছে তোমার সাথেও ভবিষ্যতে এরকম কিছুই হতে পারে। তাই তোমার আর পূরবীর ভবিষ্যৎ নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত। পূরবী আমাদের বুড়ো বয়সের একমাত্র সন্তান। তোমাদের বিয়ের পর তোমার সাথেও যদি নাসিরের মতো ঘটনা ঘটে তখন আমার মেয়ের কি হবে? রিতেশ বলে, নাসির আমার কলিগ ছিল, আমরা একই কেসের উপর কাজ করছিলাম। নাসিরের উপর যে অ্যাটাকটা হয়েছে সেটা আমার উপরেও হতে পারত, এমনকি ভবিষ্যতেও আমার সাথে এমনটা হতে পারে। পুলিশের চাকরিটা সত্যি অনেক বিপজ্জনক, কিন্তু আমি একজন পুলিশ অফিসার হিসেবে গর্ববোধ করি, কারণ আমি আমার দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করি। তাই আমি এই চাকরিটা কখনো ছাড়ব না। পুলিশের চাকরিটা যেমন আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, তেমনি পূরবীকেও আমি অনেক ভালোবাসি। আমি এই পেশাতে থেকেই পূরবীকে বিয়ে করতে চাই। এখন ডিসিশন আপনাদের উপর, আপনারা রাজি হবেন কিনা। এসব বলে সে সেখান থেকে চলে যায়। এরপর দিন নাসিরের দাফনের ব্যবস্থা করা হয়। শহীদি মর্যাদায় তাকে দাফন করা হয়। নাসিরের দাফন কার্য সম্পন্ন হওয়ার পর রিতেশ এবং বিশ্ব দুজনেই একটা বাড়ি চলে যায়। রিতেশ এবং বিশ্ব দুজনেই নিজেদেরকে নাসিরের মৃত্যুর জন্য দায়ী ভাবতে থাকে, কারণ মৃত্যুর আগে নাসির তাদের দুজনকেই কল করেছিল, কেউই রিসিভ করেনি। রিতেশ ড্রিঙ্কস করে মাতাল অবস্থায় উল্টাপাল্টা কথা বলে নিজের মনের ক্ষোভ প্রকাশ করতে থাকে। এক পর্যায়ে পুলিশ পেশাটা নিয়ে রিতেশ আজেবাজে কথা বলতে শুরু করে। বিশ্ব রিতেশকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু রিতেশ কোনো কথাই শোনে না। ওই সময় রিতেশ ইউনিফর্ম পরা একজন পুলিশের এমন মাতালের মতো আচরণ দেখে বাড়ির সবাই রিতেশের দিকে তাকিয়ে থাকে। রিতেশের এই আচরণগুলো কেউ একজন ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। মুহূর্তেই ভিডিওটা ভাইরাল হয়ে যায়, যার কারণে রিতেশের চাকরিটা চলে যায়। রিতেশের এই ব্যাপারটা সমস্ত নিউজ চ্যানেলেও প্রচার করা হয়। পূরবীর বাবা মাও রিতেশের নিউজটা দেখতে পায়, আর এসব দেখার পর পূরবীর বাবা মা কোনোভাবেই তার সাথে পূরবীর বিয়েতে সম্মতি দেয় না। তাই পূরবী রিতেশকে কল করে জানিয়ে দেয় তাদের বিয়েটা আর হচ্ছে না। রিতেশ এসে বলে, আমি জানতাম তোমার বাবা মা এমনটাই করবে, একদিকে চাকরি আরেকদিকে গার্লফ্রেন্ড। রিতেশের জীবনের সব থেকে ইম্পর্টেন্ট দুটো জিনিস একসাথেই জীবন থেকে চলে যায়, কিন্তু এসব নিয়ে রিতেশ মোটেও হতাশ না। কিন্তু পরদিন সকাল হতেই সাংবাদিকরা পূরবীর বাড়িতে গিয়ে ভিড় জমায়। রিতেশ আর পূরবীর বিয়ে ভাঙার খবরটা সাংবাদিকরাও পেয়ে গেছে। ওরা বিয়ে ভাঙার ব্যাপারটা নিয়ে পূরবীর বাবা মাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে। তাই পূরবীর বাবা মা রাগ করে শহর ছেড়ে চলে যাওয়ার ডিসিশন নেয়। ওরা পূরবীকেও সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু পূরবী যেতে রাজি হয় না। তাই পূরবীর বাবা মা পূরবীকে রেখেই চলে যায়। রাতের বেলা পূরবী বাড়িতে একা ছিল। হঠাৎ সে কিছু শব্দ শুনতে পায়। কিসের সাউন্ড বোঝার জন্য পূরবী চারপাশে খুঁজতে থাকে, কিন্তু বুঝতে পারে না কোথা থেকে আসছে। পূরবী কিছুটা ঘাবড়ে গিয়ে রিতেশকে কল করে, কিন্তু রিতেশের নম্বর বন্ধ দেখাচ্ছিল। পূরবী বারবার চেষ্টা করতে থাকে। এর মাঝে হঠাৎ করে পেছন থেকে কেউ একজন তার উপর অ্যাটাক করে। এই ব্যক্তি আর কেউ না, সেই সিরিয়াল কিলার। যেহেতু পূরবী আর রিতেশের বিয়ে ভেঙে গেছে, তাই কিলার পূরবীকে হত্যা করতে এসেছে। কিন্তু কিলার পূরবীকে আঘাত করার আগেই রিতেশ সেখানে চলে আসে। রিতেশ এবং কিলার দুজনের মধ্যে তুমুল মারামারি হয়। এক পর্যায়ে রিতেশ কিলারের মাথার ক্যাপ ছুঁড়ে ফেলে দেয় এবং মুখ থেকেও কাপড় সরিয়ে দেয়। এখানে আমরা প্রথমবারের মতো কিলারের চেহারা দেখতে পাই। দীর্ঘ সময় মারামারি চলার পর এক পর্যায়ে কিলার নিজেই হাতের অস্ত্র ফেলে দেয়। বলতে গেলে সে রিতেশের কাছে সারেন্ডার করে। রিতেশ কিলারকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। কিলারকে ইন্টারোগেশন রুমে আটকে রাখা হয়। এরকম একজন ভয়ানক সিরিয়াল কিলারকে ধরতে পারায় কনিষ্ক রিতেশকে কংগ্রাচুলেট করে, কিন্তু রিতেশ এই ক্রেডিটটা নিয়ে খুব একটা খুশি হতে পারে না। কনিষ্ক বলে, এত অল্প বয়সে এরকম একটা সিরিয়াল কিলারকে অ্যারেস্ট করেও তোমার মুখে হাসি নেই কেন? রিতেশ কোনো জবাব দেয় না। এরপর কনিষ্ক রিতেশকে জিজ্ঞেস করে, কিলার কি তোমাকে কিছু বলেছে, তার নাম বা তার ব্যাপারে অন্য কিছু? রিতেশ বলে, না, সে আমাকে কিছুই বলেনি। সে শুধুমাত্র আপনার সাথেই কথা বলতে চায়। শুধু তাই না, আপনার নাম মেনশন করে আপনার সাথে কথা বলতে চায়। এই কথাটা শুনে কনিষ্ক একটু অবাক হয়। এরপর কনিষ্ক কিলারের সাথে কথা বলতে ইন্টারোগেশন রুমের ভেতরে যায়। কনিষ্ককে দেখে কিলার বলে, অনেকদিন ধরে আমি এই দিনটার জন্য ওয়েট করছি। কনিষ্ক হেসে বলে, তাই নাকি? তুমি কে, কেন এসব করছো? নিজে থেকে বলবে নাকি আমাকে জোর করতে হবে? কিলার বলে, এখানে যখন এসেছি সবকিছুই বলবো। কনিষ্ক হেসে বলে, তুমি নিজ থেকে এসেছো? তোমাকে কুকুরের বাচ্চার মতো তুলে নিয়ে আসা হয়েছে।
কিলার হেসে বলে, এটাই তো আপনার সমস্যা, আপনি চোখে যা দেখেন তাই বিশ্বাস করে ফেলেন। আপনি দেখেছেন আপনার প্ল্যান অনুযায়ী কিলার মেয়েটার বাড়িতে ঢুকলো, কিলার মেয়েটাকে কিছু করার আগে আপনার সাসপেন্ডেড পুলিশ অফিসার মেয়েটাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ল। এরপর কিলারের সাথে কিছুক্ষণ লড়াই করার পর কিলারকে কুকুর ছানার মতো তুলে নিয়ে আসলো। কিন্তু আমি অন্য কিছু দেখছি। আমি দেখছি একজন পুলিশ অফিসার বারে বসে মাতাল হওয়ার অভিনয় করছে, আর এই অভিনয়ের অংশ হিসেবে সে মাতাল অবস্থায় উল্টাপাল্টা কথা বলছে। আর পুলিশ অফিসারের মাতলামির দৃশ্য খুব কাছ থেকে স্পষ্টভাবে ভিডিও করা হচ্ছে, আর সেই ভিডিওটা খুব দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায়। আশ্চর্যজনকভাবে ওই রাতেই পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়। আবার ওই রাতের মধ্যেই পুলিশ অফিসারের গার্লফ্রেন্ড বিয়েটা ক্যান্সেল করে দেয়। পরদিনই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য পুলিশ অফিসারের গার্লফ্রেন্ডের বাবা মা নিজেদের একমাত্র মেয়েকে একা রেখে শহরে ছেড়ে চলে যায়। আপনাদের সাজানো পুরো নাটকটা কিন্তু সত্যি অসাধারণ ছিল। কনিষ্ক হেসে বলে, আমাদের সাজানো পুরো গল্পটাই যখন তোমার জানা আছে, তাহলে বাকি গল্পটাও বলো। কিলার বলে, অবশ্যই বলবো, তবে গল্প না, এবার আমি সত্যিটা বলবো। কিন্তু তার আগে আপনাকে ইন্টারোগেশন রুমের ক্যামেরাটা বন্ধ করতে হবে। ক্যামেরাটা চালু থাকলে আমার থেকে আপনাকে বেশি ঝামেলায় পড়তে হবে। কনিষ্ক রিতেশ এবং বিশ্বকে ইশারা দিয়ে ক্যামেরাটা বন্ধ করতে বলে। ওরা সাথে সাথে ক্যামেরা বন্ধ করে দেয়। এরপর কিলার কনিষ্ককে বলে, একটু চা দেওয়া যাবে? চাটা একটু তাড়াতাড়ি নিয়ে আসুন, সময় নষ্ট করলে আপনাকে পস্তাতে হবে, পরে আমাকে বলতে পারবেন না আমি আপনাকে সাবধান করিনি। কনিষ্ক কোনো জবাব না দিয়ে ইন্টারোগেশন রুম থেকে বের হয়ে যায়। বিশ্ব বলে, কিলার আমাদের সাথে খেলছে। ক্রাইম স্পটে পাওয়া স্যাম্পলের সাথে কিলারের ডিএনএ এবং ফিঙ্গারপ্রিন্ট দুটোই ম্যাচ করেছে। আমাদের কাছে ওর বিরুদ্ধে সমস্ত এভিডেন্স আছে, সময় নষ্ট না করে ওকে অ্যারেস্ট করা উচিত। কিন্তু কনিষ্ক বলে, ও কি বলতে চায় সেটা আমাদের শুনতে হবে। কনিষ্ক বিশ্বকে চায়ের ব্যবস্থা করতে বলে। রিতেশ কনিষ্ককে সাবধান করে দিয়ে বলে, কিলার আমাদের সময় নষ্ট করছে, কারণ সকাল হলেই ওর উকিল চলে আসবে। কনিষ্ক বলে, আমাদেরকে জানতে হবে সে আমাদেরকে কোন ফাঁদে ফেলার চেষ্টা করছে। এর মাঝে বিশ্ব চা নিয়ে আসে। কনিষ্ক চা নিয়ে ভেতরে ঢুকতে যাবে, তখন বিশ্ব কনিষ্ককে থামিয়ে একটা কাপে থুতু দিয়ে বলে, এই চাটা কিলারের জন্য। এরপর কনিষ্ক ইন্টারোগেশন রুমের ভেতরে গিয়ে কিলারকে চা দিলে কিলার সাথে সাথে চাটা টেবিলের উপর ঢেলে দেয়। কিলারের বুদ্ধি দেখে কনিষ্ক মুচকি হাসে। এরপর কনিষ্ক কিলারকে বলে, তোমার নামটা কিন্তু এখনো বললে না। কিলার বলে, আমার নামটা জানা প্রয়োজন নেই, তার চেয়ে বরং আমি প্রয়োজনীয় কিছু কথা বলি। এখন আমি আপনাকে একজন মহান মানুষের কথা বলবো। এই মানুষটা একটা বিখ্যাত কলেজের একজন বিখ্যাত প্রফেসর ছিল। তিনি ইংলিশ প্রফেসর ছিলেন। তিনি এমন একজন মানুষ ছিলেন যার জন্য 5 মিনিট সময় কাটালে স্টুডেন্টদের জীবন বদলে যেত। কিন্তু একদিন হঠাৎ একটা মেয়ে এই প্রফেসরের জীবন বদলে দেয়। প্রফেসরের কথা শুনে কনিষ্ক একটু চমকে যায়। সে মনোযোগ দিয়ে কিলারের গল্প শুনতে থাকে। কিলার জানায় ওই মেয়েটা প্রফেসরের প্রেমে পড়েছিল। একদিন মেয়েটা লিফটের ভেতরে প্রফেসরের সাথে অশ্লীল আচরণ করার চেষ্টা করে, যার কারণে প্রফেসর মেয়েটাকে অপমান করে তাড়িয়ে দেয়। কিন্তু মেয়েটাই অপমান সহজে মানতে পারে না। সে ডিসিশন নেয় এই অপমানের জন্য প্রফেসরের উপর চরম প্রতিশোধ নেবে। এই ঘটনার কিছুদিন পর একদিন মেয়েটা প্রফেসরের বাড়িতে চলে যায়। এখানে আমরা প্রফেসরের বাড়িতে কিলারকে দেখতে পাই, অর্থাৎ কিলার এতক্ষণ ধরে যে প্রফেসরের গল্প বলছে সে প্রফেসরেরই ছেলে সে। যাই হোক, মেয়েটা প্রফেসরের ছেলেকে বলে, স্যার একটা ইম্পর্টেন্ট ফাইল নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। প্রফেসরের ছেলে মেয়েটাকে বাড়ির ভেতরে বসতে বলে। বাড়ির ভেতরে ঢুকেই টেবিলের উপর মেয়েটা একটা বিয়ের কার্ড দেখতে পায়। প্রফেসরের ছেলে বলে, এটা আমার বিয়ের কার্ড, বাবা নিজের হাতে ডিজাইন করেছে, সামনের মাসেই আমার বিয়ে। মেয়েটা প্রফেসরের ছেলেকে কংগ্রাচুলেট করে। এরপর আবারও ফাইলের ব্যাপারে বলে। প্রফেসরের সমস্ত ফাইল তার স্টাডি রুমে থাকে, তাই প্রফেসরের ছেলে মেয়েটাকে প্রফেসরের স্টাডি রুমে নিয়ে যায়। স্টাডি রুমে ঢুকে মেয়েটা ইচ্ছাকৃতভাবে কাশতে শুরু করে। এটা দেখে প্রফেসরের ছেলে মেয়েটার জন্য পানি আনতে যায়। এই সুযোগে মেয়েটা প্রফেসরের ডেস্কের ড্রয়ারে একটা ব্যাগ রেখে দেয়। এরপর প্রফেসরের ছেলে পানি নিয়ে ফিরে আসলে মেয়েটা টেবিলের উপর থেকে র্যান্ডমলি একটা ফাইল উঠে নিয়ে বলে, ফাইল পেয়ে গেছি, এখন আমাকে যেতে হবে। এই বলে মেয়েটা দ্রুত প্রফেসরের বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর অপরিচিত কোনো এক ব্যক্তি পুলিশ স্টেশনে কল করে প্রফেসরের বিরুদ্ধে কমপ্লেইন করে। ওই দিনই পুলিশ প্রফেসরের বাড়িতে গিয়ে পুরো বাড়ি সার্চ করে। পুলিশ প্রফেসরের স্টাডি রুমে ডেস্কের ভেতর ওই ব্যাগটা খুঁজে পায় যেটা ওই মেয়েটা রেখে গিয়েছিল। পুলিশ ব্যাগের ভেতর চেক করলে দেখে সেখানে অনেকগুলো লেডিস আন্ডারগার্মেন্টস। এসব দেখে প্রফেসরের স্ত্রী কাঁদতে শুরু করে। ওই সময় প্রফেসর একটা কবরস্থানে কিছু স্টুডেন্টকে হেলমেট অ্যাট দ্য সিমেট্রি পড়াচ্ছিল। সেই সময় একজন পুলিশ অফিসার প্রফেসরকে অ্যারেস্ট করতে সেখানে যায়, আর এই পুলিশ অফিসার ছিল কনিষ্ক। ওই দিনের পর থেকে আর কেউ কখনো প্রফেসরকে সম্মান দিয়ে প্রফেসর বলে ডাকেনি। প্রফেসর নির্দোষ প্রমাণ হওয়ার পর জেল থেকে ছাড়া পেয়েছিল, কিন্তু সে জেল থেকে ছাড়া পাওয়ার পরেও মানুষ তাকে একচালা কিলার বলেই ডাকত। আসল কিলার ভুবন ধরা পড়ার পরেও কেউ প্রফেসরকে একচালা কিলার বলে ডাকা বন্ধ করেনি। এমনকি প্রফেসর সুইসাইড করার পরেও তাকে এই নামে ডাকা বন্ধ হয়নি। কিলারের মুখে প্রফেসরের গল্প শুনে কনিষ্ক জিজ্ঞেস করে, কোন প্রফেসর? দীনানাথ দত্ত? কিলার বলে, হ্যাঁ, সে আমার বাবা। কিলার আরও বলে, মৃত্যু নিশ্চিত জেনেও আমার সারা জীবন মৃত্যুটাকে এড়ানোর চেষ্টা করি, হয় প্রার্থনা করে নয়তো লড়াই করে। কিন্তু বাবার মৃত্যুর পর আমি রিয়েলাইজ করতে পারছি যে মারা যায় সে আর কখনো ফিরে আসে না। কনিষ্ক জিজ্ঞেস করে, তোমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এতদিন অপেক্ষা করলে কেন?
কিলার বলে, বাবার মৃত্যুর পর আমার মা বেঁচে ছিল, আজ থেকে 3 মাস আগে সেও চলে যায়। মা চলে যাওয়ার পর থেকে আমার আর হারানোর কিছু নেই। কনিষ্ক জিজ্ঞেস করে, তোমার বিয়েটা হয়নি? কিলার হেসে বলে, হয়নি। এখানে আমরা জানতে পারি পুলিশ অফিসারকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পর প্রফেসরের ছেলে অর্থাৎ কিলারের হবু স্ত্রী বিয়েটা ভেঙে দিয়েছিল। কিলার তার গার্লফ্রেন্ডকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল এখানে তার বাবার কোনো দোষ নেই, এটা সম্পূর্ণ পুলিশের একটা ভুল ছিল। কিন্তু কিলারের গার্লফ্রেন্ড তার কোনো কথাই বিশ্বাস করেনি। এসব কথা শুনে অবাক হয়ে বলে, একটা মেয়ে তোমাকে বিয়ে করতে রাজি হয়নি বলে তুমি অন্য মেয়েদেরকে খুন করেছ? কিলার বলে, একদমই না, আমি এসব কোনো মেয়ের জন্য করিনি, বরং আমি এসব করেছি আপনার জন্য। আমি সব কিছু করেছি আপনার কাছে পৌঁছানোর জন্য। কনিষ্ক বলে, তুমি তো সরাসরি আমার সাথে দেখা করতে পারতে, সরাসরি কথা বলতে পারতে, এসব করার কি প্রয়োজন ছিল? কিলার বলে, এসব না করলে তো পুরো ব্যাপারটা জমতো না। কনিষ্ক বলে, জমতো না মানে কি? কিলার বলে, আপনি তো আসল কিলারকে অ্যারেস্ট করতে পারতেন, কিন্তু আপনি তাকে অ্যারেস্ট না করে আমার বাবাকে অ্যারেস্ট করেছিলেন কেন? কনিষ্ক বলে, ওই সময় সমস্ত এভিডেন্স তোমার বাবার বিরুদ্ধে ছিল, আর তাছাড়া যারা মারা গেছে তাদের মধ্যে 3 জন মেয়ে তোমার বাবার এক্স স্টুডেন্ট ছিল। কিলার বলে, ওই সময় পুরো শহর জুড়ে আমার বাবার এক্স স্টুডেন্ট ছিল। কনিষ্ক বলে, তোমার বাবার ড্রয়ারে ব্যাগটা কিভাবে আসলো সেটার ব্যাপারে তোমার বাবা এক্সপ্লেন করতে পারেনি। কিলার বলে, আমি আপনাকে এক্সপ্লেন করতে চেয়েছিলাম, আমি অসংখ্যবার আপনার সাথে দেখা করতে চেয়েছি, কিন্তু আপনি আমার সাথে কখনো দেখা করতে রাজি হননি। আপনি ব্যস্ত ছিলেন আমার বাবার বিরুদ্ধে চার্জশিট তৈরি করার জন্য। কনিষ্ক বলে, ওই সময় ডিপার্টমেন্ট থেকে আমার উপর প্রচুর প্রেশার ছিল। কিলার বলে, মিথ্যা কথা, আপনি আসলে দ্রুত সবকিছু করে প্রমাণ করতে চেয়েছিলেন আপনি অনেক বড় একজন সুপার কপ। কনিষ্ক নিজের দোষ স্বীকার করে বলে, আমি ভুল করেছিলাম। কিলার বলে, আপনার একটা ভুলের কারণে 3টা জীবন নষ্ট হয়েছে, মৃত মেয়ে 3টাকে অ্যাড করলে 6টা জীবন নষ্ট হয়েছে, আর আপনার পুলিশ অফিসার নাসিরকে অ্যাড করলে তো মোট 7টা জীবন নষ্ট হয়েছে। এরপর কিলার বলে, আর যা, আপনাকে 8 নম্বরটার কথা বলতে ভুলেই গেছি। কনিষ্ক অবাক হয়ে বলে, 8 নম্বরটা কে? তুমি কি আরও একটা খুন করেছো? কাকে খুন করেছো? কোথায় খুন করেছো? কিলার কনিষ্কের কথার জবাব না দিয়ে বলে, আসলে সংখ্যাটা 8 না, 8.5। কনিষ্ক কিলারের কথা কিছুই বুঝতে পারে না। কিলার বলে, ঠিক আছে, আমি সবকিছু বুঝিয়ে বলছি, আপনি মন দিয়ে শুনুন। কাল ঠিক সকাল 7টায় সমস্ত মিডিয়ার কাছে একটা ইমেল পৌঁছে যাবে। ইমেলে লেখা থাকবে, একচলা কপি ক্যাট কিলার ধরা পড়েছে। ডিটেকটিভ ডিপার্টমেন্টের সুপারস্টার কনিষ্ক চ্যাটার্জি প্রথমবার আসল কিলারকে অ্যারেস্ট করতে ব্যর্থ হলেও এবার কিলারকে হাতে নাতে ধরেছে। কনিষ্ক এখানে কিলারের কথা কিছুই বুঝতে পারে না। কিলার কনিষ্ককে টাইম জিজ্ঞেস করে। কনিষ্ক জানায় এখন ভোর 3টা বাজে। কিলার বলে, তার মানে কিলারকে অ্যারেস্ট করার জন্য আপনার হাতে আর মাত্র 4 ঘন্টা সময় আছে। কনিষ্ক বলে, তুমি কি বলতে চাও ক্লিয়ারলি বলো। কিলার বলে, আপনি আমার বাবাকে মিথ্যা এভিডেন্সের ভিত্তিতে অ্যারেস্ট করেছিলেন, এবারও আপনি একই কাজ করবেন, আপনি নিজে এভিডেন্স তৈরি করে কিলারকে অ্যারেস্ট করবেন। কনিষ্ক বলে, তুমি তো অলরেডি ধরা পড়ে গেছো, আর কাউকে অ্যারেস্ট করার তো প্রয়োজন নেই। কিলার বলে, আমার বাবা ইংলিশের টিচার হলেও আমি কিন্তু ম্যাথমেটিক্সের স্টুডেন্ট ছিলাম, আর ম্যাথমেটিক্স বলে লেফট সাইড আর রাইট সাইড যতক্ষণ সমান হচ্ছে না ততক্ষণ ম্যাথ করতে থাকো। কনিষ্ক এবার রেগে গিয়ে বলে, তুমি যা বলতে চাচ্ছ সরাসরি বলো। কিলার বলে, আমি আপনার স্ত্রী মিলি মুখার্জির কথা বলছি। আপনার স্ত্রী নিজের নামের সাথে আপনার নামের টাইটেলটা জড়ায়নি, কিন্তু আপনার কাজের সাথে ঠিকই জড়িয়ে গেছে। আপনার স্ত্রীর সাথে দেখা করার পর আমার অনেক ভালো লেগেছে, তবে আপনার স্ত্রীর মনে হয় আমাকে ভালো লাগেনি। কনিষ্ক বুঝতে পারে কিলার মিলিকে কিডন্যাপ করেছে। কিলার মূলত 8.5 বলতে মিলি এবং তার গর্ভের সন্তানকে বুঝিয়েছে। মিলি একজন এবং গর্ভের সন্তানকে হাফ হিসেবে ধরেছে সে। ব্যাপারটা বুঝতে পেরে কনিষ্ক সাথে সাথে মিলির নম্বরে কল করে। মিলির নম্বরে কল তো যাচ্ছিল, কিন্তু কেউ রিসিভ করে না। এটা দেখে কিলার হেসে বলে, আপনার স্ত্রীকে কল করে লাভ নেই, আপনার স্ত্রীর ফোনটা তো আপনার বাড়িতেই আছে, কিন্তু আপনার স্ত্রী সেখানে নেই। কনিষ্ক প্রচণ্ড রেগে গিয়ে কিলারের কলার চেপে ধরে জিজ্ঞেস করে, মিলি কোথায়? কিলার বলে, অবশ্যই বলবো, কিন্তু তার আগে আপনি আপনার কাজটা করুন, আপনার হাতে আর 4 ঘন্টার সময় বাকি নেই। আপনি ওই ব্যক্তিকে খুঁজে বের করুন যাকে কিলার হিসেবে অ্যারেস্ট করে মিডিয়ার সামনে প্রেজেন্ট করবেন। এরপর কিলার নিজেই বলে, আপনার হাতে যেহেতু সময় নেই আমি নিজেই আপনাকে হেল্প করছি। কিলার প্রণব পাল নামের একটা ব্যক্তির অ্যাড্রেস দেয়। এরপর কনিষ্ককে বলে, এই যে মেয়েটা আমার বাবাকে ফাঁসিয়েছিল, প্রণব পাল তার হাজবেন্ড, যে মেয়েটার কারণে আমার বাবাকে অ্যারেস্ট হতে হয়েছে। আমি চাই আপনি তার হাজবেন্ডকেও কিলার হিসেবে অ্যারেস্ট করুন, তাহলে আমার ম্যাথমেটিক্সের লেফট সাইড এবং রাইট সাইড ইকুয়াল হয়ে যাবে। কনিষ্ক এক মুহূর্ত সময় নষ্ট না করে ইন্টারোগেশন রুম থেকে বের হয়ে যায়। বিশ্ব কনিষ্ককে বলে, আপনি আমাকে 5 মিনিট সময় দিন, আমি ওকে মেরে ওর মুখ থেকে বের করে নেব আপনার ওয়াইফ কোথায় আছে। কনিষ্ক বলে, কোনো লাভ নেই, ও মুখ খুলবে না, তুমি বরং ওই প্রণব পালকে ধরে নিয়ে আসো। বিশ্ব বলে, আমরা কেন এই কিলারের কথা মতো কাজ করব? কনিষ্ক বলে, কারণ মিলি এখন ওর কাছে জিম্মি। রিতেশ কনিষ্ককে জিজ্ঞেস করে, আমরা কি মিলি ম্যাডামকে খোঁজার কোনো চেষ্টা করব না? কনিষ্ক বলে, কোথায় খুঁজব? মিলির ফোন ট্রেস করেও কোনো লাভ নেই, কারণ ফোনটা বাড়িতে। রিতেশ বলে, একবার চেষ্টা করে দেখি। এরপর রিতেশ কিলারকে চা দেওয়ার বাহানায় ইন্টারোগেশন রুমে চলে যায়। কিলার রিতেশকে জিজ্ঞেস করে, তোমার বস কোথায় গেল? রিতেশ বলে, নিজের স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে গেছে। কিলার হাসতে হাসতে বলে, তোমার বস অল্প বয়সে স্ত্রীকে হারাবে, তার কষ্টটা অবশ্য আমরা বুঝতে পারবো না, কারণ আমরা তো এখন পর্যন্ত বিয়েটাই করতে পারিনি।
রিতেশ বলে, আপনি কনিষ্ক স্যারকে আন্ডারস্টিমেট করছেন। স্যার ঠিকই তার স্ত্রীকে খুঁজে বের করবে। কিলার বলে, আমি তোমার কনিষ্ক স্যারের নাকের ডগায় তার স্ত্রীকে লুকিয়ে রাখলেও সে খুঁজে পেত না। রিতেশ এবার একটু মিথ্যা বলে। রিতেশ বলে, কনিষ্ক স্যার আসলে তার স্ত্রীকে খুঁজে পেতেই চান না। বেশ কয়েক মাস যাবৎ কনিষ্ক স্যারের সাথে তার স্ত্রীর সম্পর্ক খারাপ হচ্ছে। আপনি তার স্ত্রীকে কিডন্যাপ করে বরং স্যারের উপকার করেছেন। স্যারের জীবন থেকে সবথেকে বড় ঝামেলা তার স্ত্রী চলে গেছে। তার উপর কিলারও ধরা পড়েছে। আপনার কারণে স্যারের লাইফে ডাবল অ্যাচিভমেন্ট হতে যাচ্ছে। কনিষ্ক স্যার সবার সামনে অভিনয় করে যে সে তার স্ত্রীকে অনেক ভালোবাসে। বাস্তবে সে নিজেই স্ত্রীকে পিছু ছাড়ানোর চেষ্টা করছিল। আপনি স্যারকে সেই সুযোগটা করে দিয়েছেন। আর আপনি যে প্রণব পালের কথা বলছেন তাকেও অ্যারেস্ট করা হবে না। কনিষ্ক স্যার আপনাকে বোকা বানিয়েছে। কিলার রিতেশকে জিজ্ঞেস করে, আপনি আমাকে এসব কেন বলছেন? রিতেশ বলে, আমরা একে অপরকে হেল্প করতে পারি। আপনি আমাকে মিলি ম্যাডামের অ্যাড্রেস জানিয়ে দিলে আমি মিলি ম্যাডামকে উদ্ধার করে সকলের সামনে হিরো হব। বিনিময়ে আমি স্টেটমেন্ট দেব পূরবীর বাড়িতে আপনি ছিলেন না, অন্য কেউ ছিল। এতে করে সবাই বিশ্বাস করবে আপনার বাবার মতো আপনাকেও মিথ্যা কেসে অ্যারেস্ট করা হয়েছে। যেহেতু কনিষ্ক স্যার এর আগেও একবার ভুল করেছিল, তাই কেউ তার কথা বিশ্বাস করবে না। সবাই আমার কথাই বিশ্বাস করবে। রিতেশের সব কথা শোনার পর কিলার অট্টহাসি হেসে বলে, তোমার স্ক্রিপ্ট একদম চমৎকার ছিল। আমি তো তোমার এসব বানানো গল্প বিশ্বাস করে ফেলেছিলাম, কিন্তু তুমি ছোট্ট একটা ব্যাপার মিস করে গেছো। তোমার মিলি ম্যাডাম আসলে প্রেগনেন্ট, যেটা তুমি জানতে না। কোনো কাপল সম্পর্ক থেকে বের হওয়ার চেষ্টা করলে তারা বাচ্চা কনসিভ করে না। তুমি আমার সাথে গেম খেলতে গিয়ে অনেকটা সময় নষ্ট করে ফেলেছো। আশা করি তোমার কনিষ্ক স্যার তোমার এসব নাটকের ভরসায় বসে নেই। তোমার ভরসায় বসে থাকলে সে নিজের স্ত্রী এবং সন্তানকে কখনোই বাঁচাতে পারবে না। রিতেশের সাথে কথা বলতে বলতে কিলার অ্যাটিটিউড নিয়ে টেবিলের উপর 2 পা তুলে দেয়। ইন্টারোগেশন রুমের বাইরে থেকে কনিষ্ক সবকিছুই দেখে। কিলারের জুতোয় মাটি দেখে কনিষ্ক বুঝতে পারে কিলার মিলিকে কবরস্থানে লুকিয়ে রেখেছে, কারণ কনিষ্ক ওই কবরস্থান থেকেই প্রফেসরকে অ্যারেস্ট করেছিল। কনিষ্ক এক মুহূর্ত সময় নষ্ট না করে রিতেশকে ইন্টারোগেশন রুম থেকে ডেকে নেয়। এরপর রিতেশকে বলে, কবর খনন করতে পারে এমন 4-5 জন লোককে নিয়ে তুমি দ্রুত কবরস্থানে চলে আসো। কনিষ্ক নিজেও সেখানে যায়। সবাই মিলিকে একের পর এক কবরে খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর একটা পর্যায়ে ওরা মিলির কবরটা খুঁজে পায়। মিলি তখনও জীবিত ছিল। সবাই কঠোর পরিশ্রমের পর মিলিকে উদ্ধার করতে সক্ষম হয়। পরের দিন সকালে কনিষ্ক প্রেস কনফারেন্স করে জানিয়ে দেয় কিলার ধরা পড়েছে। একজন সাংবাদিক কনিষ্ককে জিজ্ঞেস করে, কাল রাতে কি কিলার আপনার স্ত্রীকেও টার্গেট করেছিল? কনিষ্ক বলে, তবে আমরা তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। সেই মুহূর্তে হসপিটালে আছে। আজকের পর থেকে কলকাতা শহরে মহিলারা নির্ভয়ে রাত কাটাতে পারবে। প্রেস কনফারেন্স শেষে কনিষ্ক হসপিটালে যায়। ডক্টর জানায়, দীর্ঘ সময় আবদ্ধ জায়গায় থাকায় অক্সিজেনের অভাবে মিলির গর্ভের সন্তান মারা গেছে। তবে মিলি পুরোপুরি সুস্থ আছে। এই কেসটা সলভ হওয়ার পর সবার জীবনে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। ফাইনালি রিতেশ এবং পূরবীর বিয়েটাও হয়ে যায়। আর কনিষ্ক এবং মিলি নিজেদের সন্তানকে হারানোর পর নাসিরের মেয়ে পুতুলকে অ্যাডাপ্ট করে নিজেদের সন্তানের অভাব পূরণ করে। সেই সাথে পুতুলের বাবা ও মায়ের অভাবও দূর করে দেয়। আর এখানেই এই সুন্দর মুভিটির হ্যাপি এন্ডিং হয়।